বাইরের ওয়েদার মারাত্মক সুন্দর এবং আমাদের অফিসে ওখানে মোটামুটি আজকে লকডাউনের বাজারে দেখছি সবাই এসেছে এবং পেট পুরে খাবার দাবার এনেছে। তাই অগাস্ট মাস যেহেতু পড়ে গেছে, আজকে দুপুরবেলায় আলোচনা করতে করতে ঠিক হলো যে আজকের টপিক কি হবে, দেশাত্মবোধক মুভি। আর এটা বলাই বাহুল্য যে ভারতবর্ষকে নিয়ে, ভারতবর্ষের যোদ্ধাদেরকে নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়ে গেছে এবং মানে শঙ্খদা সেই ব্যাপারে একটা ওয়েল রিসার্চ করে আজকে এই সিনেমা হলিকার আড্ডায় চলে এসেছে এবং সেখানেই শঙ্খদা বিশেষ কিছু মুভিকে তুলে ধরার চেষ্টা করবে যে মুভিগুলো বারবার প্রমাণ করেছে যে বারবার মানুষের মনে যখনই 15th অগস্ট তো কদিন পরে এবং তার আগে পরে বেশ কয়েকটা দিনগুলোতে যে জিনিসগুলো দেখা যাবে সেটা হলো বিভিন্ন গাড়ির সামনে জাতীয় পতাকা, তারপরে ধরুন এই 15th অগস্টের আগের দিন রাত্রিবেলাতে মিড নাইট সেলিব্রেশন যেটাকে বলে, ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশন যেটাকে বলে, সেখানে দেখবেন বিভিন্ন মানে পাড়াতে ছোট ছোট করে পতাকা লাগানো হবে। কিন্তু বিভিন্ন এই ব্যাপারে আলোচনাটায় আসবো, ওই দেশাত্মবোধক মুভি নিয়ে আজকে আলোচনা হবে। আর শঙ্খদা বেশ একটা বড় লিস্ট নিয়ে মোটামুটি বসে গেছে। শঙ্খদা, প্রথম কোন ছবিগুলো কথা তোমার মনে পড়ে? আমরা আজকে মানে তুই যেটা আমাকে প্রথমে বলেছিলি সেটা বেসিক্যালি ছিল হচ্ছে যে ওই মানে বলিউডের বেসিক্যালি দেশাত্মবোধক যে পেট্রিয়টিক ফিল্মগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সো আমার অবভিয়াসলি নিউ এজ ফিল্মের মধ্যে আমার এখন যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিল সেটা হচ্ছে যে কিছুদিন আগে, কয়েক বছর আগে নিখিল আডবাণী করেছেন এবং নিখিল আডবাণী আমার খুব প্রিয় একজন পরিচালক, সেটা হচ্ছে দি ডে। হ্যাঁ, দি ডে আমার প্রচণ্ড ভালো লেগেছিল যে একজন ইন্টারন্যাশনাল একটা টেররিস্ট, যে মানে আমি ছোটো করে গল্পটা বলে, সবাই দি ডে খুব ভালো করেই দেখেছে। মানে কেন দি ডে আমার খুব পছন্দ সেটাও আমি বলছি। আমি ছোটো করে গল্পটা বলে দিই যে একজন ইন্টারন্যাশনাল টেররিস্টকে ইন্ডিয়া থেকে একটা মিশন হয়েছিল, আন্ডার কভার একটা মিশন, যাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। তো সেইটা নিয়ে গল্পটা। ছবিতে আমরা দ্য লেট ইরফান খানকে দেখতে পেয়েছিলাম, অর্জুন রামপাল, শ্রুতি হাসান একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের চরিত্র ছিল, হুমা কুরেশি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ঋষি কাপুর। আমার কেন ছবিটার নাম প্রথমে বললাম তার কারণ হচ্ছে যে ঋষি কাপুরকে তো আমরা অনেক ছবিতে দেখেছি, একটা অদ্ভুতভাবে একটা লাভার বয় ইমেজ তার তৈরি হয়েছিল, মানে তৈরি করা হয়েছিল হিন্দি ছবিতে। কিন্তু দি ডেতে সেই লাভার বয় ইমেজকে পুরো ভেঙে টুকরো টুকরো করে গুড়িয়ে দিয়ে নিখিল আডবাণী একটা অদ্ভুত চরিত্র পোট্রে করেছিল ঋষি কাপুরকে দিয়ে। এবং ঋষি কাপুর যে ওই ধরনের চরিত্র করতে পারেন সত্যি মানে আমার মনে হয়নি যে এর আগে কোনোদিন এইভাবে ব্যবহার হয়েছিল বলে। ঋষি কাপুর এত বড় একজন মাপের অভিনেতা, হ্যাঁ, কিছুদিন আগেই তার অকাল প্রয়াণে সবাই আমরা শোকাহত হয়েছিলাম, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো এই বিষয়টা ঘটেছিল যে আমি তারপরে দেখেছিলাম অনেক জার্নাল, অনেক ফিল্ম ক্রিটিকরা, অনেক ইনফ্যাক্ট তাবর সব ব্র্যান্ডেড নিউজ পেপাররা তারা বলেছিলেন যে ঋষি কাপুর হয়তো বলিউডে প্রথমবার সিনেমায় ব্যবহার হলো। হ্যাঁ, তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল এটা ঋষি কাপুর যে চরিত্রটা ছিল। এবং আর একটা ছবি আমার খুব ভালো লেগেছিল, অনেক পুরোনো ছবি, সেটা ফারহান আখতারের সেকেন্ড ছবি, ডিরেক্টোরিয়াল সেকেন্ড ছবি, সেটা হচ্ছে লাক্স। ঋতিকা একজন ডাইহার্ড ফ্যান বেসিক্যালি। সো আর যেগুলো কথা না বলা নয়, না যে ছবি দেখে রঙ্গ বাসন্তী অবভিয়াসলি আসছি আমি, যে ছবি দেখে বড় হয়েছে সেটা হচ্ছে বর্ডার। হ্যাঁ, জেপি দত্তা তখন মানে ওই পেট্রিয়টিক ছবির জন্যই বিখ্যাত ছিল, মানে বর্ডারে যত ঝামেলা ভদ্রলোকের উপর দায়িত্ব ওই নিয়ে ছবি করার। এলএসি কার্গিল, বর্ডার, এই ছবিগুলো অবভিয়াসলি ছোটবেলাকার তো অনেক পরে। উড়ি দেখেছি, হ্যাঁ উড়ি দেখেছি, কিন্তু তার থেকে আমি বলবো যে আমি দি ডেকে অনেক এগিয়ে রাখবো। দিদি অনেক মানে শুধুমাত্র অ্যাডভান্স নয়, দিদি অনেক কি বলবো মানে অবভিয়াসলি উড়ি ভালো, উড়ি আনডাউটেবলি উড়ি ভালো, কিন্তু তার থেকে আমি দি ডেকে এগিয়ে রাখবো। দেখো, দেশাত্মবোধক সিনেমাকে কিভাবে আর বানানো যেতে পারতো সেটা নিয়ে বিভিন্ন আলোচনা হতে পারে, কিন্তু আমরা কি এই আলোচনাটায় ঢুকবো? মানে অগাস্ট মাস পড়ে গেছে এবং সব থেকে বড় কথা, যে কটা সিনেমার কথা আমরা বলছি তারা কিন্তু প্রত্যেকেই দেশকে ভালোবেসে করার চেষ্টা করেছে। সেটা কি ওরকম মানে কি বলে তুচ্ছাদি তুচ্ছ সমস্ত বিষয় নিয়ে মূল্যায়ন আমরা হঠাৎ করে করতে বসবো আজকে? তুচ্ছাদি তুচ্ছ মূল্যায়ন মানে তুই কোন দিকটা বলতে চাইছিস বল? টেকনিক্যাল পার্ট, ওটা আরো ভালো করে দেখানো যেতে পারতো, ক্যামেরার কাজ, এই সেই। হতেই পারে, আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস আমি বলি, এইটা নিয়ে আলোচনার শেষের দিকটায় কথা বলবো, সেটা হচ্ছে যে রিসেন্ট কিছু বছর দেখা যায় অদ্ভুতভাবে কিন্তু এই ধরনের ছবির পরিমাণ কমেছে। হ্যাঁ, সেটা নিয়ে একবার কথা বলো, তুই তোর মতো করে প্রশ্ন করতে পারবি। হ্যাঁ, তো পরিমাণটা কমেছে, সেটার কারণটা কি হিসেবে তুমি দেখো? কারণ আমরা উড়ি কিন্তু দেখেছি, রিসেন্ট পাস্টেরই একখানা সিনেমা, এবং সেটা মানে জয় জয়কার হয়েছে সর্বত্র। সেই জায়গায় দাঁড়িয়ে কমে যাচ্ছে, এটা তুমি কিভাবে বলছো? মানে আগের থেকে কম্প্যারিজনে কমেছে, নাকি তুমি বলতে পারো যে অন্যান্য সিনেমার নিরিখে কমেছে?
অন্যান্য ছবি তৈরি করার হ্যাঁ অবভিয়াসলি মানে এখন যেটা নিয়ে আমরা Thriller হ্যাঁ যখন তৈরি হচ্ছে এক্স্যাক্টলি বা- মানে এটা কিন্তু আমরা নিয়ে কথা বলেছিলাম যে থ্রিলারের রেশিওটা বলিউড কেন যে কোনো ইন্ডাস্ট্রিতেই ইন্ডিয়াতে বেড়ে গেছে, সাউথে তো মারাত্মকভাবে থ্রিলার হতোই, এখন বলিউডও মানে টলিউডও মানে আমার বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি অ্যাডপ্ট করেছে যেটাকে। তো অবভিয়াসলি থ্রিলারের পরিমাণ বেড়েছে, কিন্তু পেট্রিওটিক ফিল্ম আগে যে পরিমাণ হতো, যে আমরা যেগুলো দেখেছি দ্য লেজেন্ড অফ ভগৎ সিং, হ্যাঁ বা রং দে বসন্তীর কথা বলি, এগুলো তো ইমর্টাল ছবি, মানে এগুলো কোনোদিন মানে মানে কি বলবো কোনোদিন পুরনো হবে না এরকম ধরনের ছবি আর কি। তো সেইটার হয়তো পরিমাণ কমেছে, এইটা নিয়ে আমি শেষে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, কিন্তু তুমি একটা জিনিস বলো, নীলাঞ্জন জোয়ারদার টেক্সট করেছে আবার বুলবুলের সাথে বক বক, হ্যাঁ সেটা একটু আছে। থ্যাংক ইউ নীলাঞ্জন ফর বিং উইথ আস, ফর জয়নিং আস। তুমিও জানাতে পারো যে পেট্রিয়টিক সিনেমা ইন্ডিয়ান মুভিতে যেগুলো হয়েছে তার মধ্যে তোমার ফেভারিট কোনটা এবং কেন সেটা ফেভারিট। আচ্ছা শঙ্করদা, ইনফ্যাক্ট যারা যারা দেখছে তারা সবাই কমেন্ট করতে পারেন বা প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা এবার আসবে শঙ্করদা একখানা প্রশ্ন। তুমি বলছিলে যে থ্রিলারের তুলনায় সেই জায়গাটা কমেছে, এবার সেটা ট্রেন্ড হিসেবে কি মানে ট্রেন্ড হিসেবে তুমি কোনটাকে তুলে ধরতে চাও? তুমি বলছো লাস্টে বলবে, কিন্তু যেহেতু এটা আলোচনার নিরিখে এসে গেছে যে কোন কারণে ডিরেক্টররা খুব বেশি এই ধরনের সিনেমা বানাচ্ছে এক না। তো আর&ডির একটা মেজর পোর্শন থাকে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটা হিউজ সেটা তো পোর্শন। আগেও ছিল, সেটা যদি আগে ছিল তাহলে আজকে কি কমে গেছে না মানে আমি একটা শুধুমাত্র আমি পুরোটা বলে দিই তারপরে তুই প্রশ্নটা কর। একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের একটা বিষয় থাকে প্রপার, মানে যে লাস্ট যে একটা ছবি দেখেছিলাম জন এব্রাহামের রোমিও আকবর ওয়াল্টার, ছবিটা যে খুব প্রশংসিত বলবো না, খুব যে হলে মানে অনেক দিন ধরে চলেছিল সেরকম কিন্তু ছবি নয়, কিন্তু অদ্ভুতভাবে আমার খুব ভালো লেগেছিল। একটা অনেক দিন পর অনেক বছর পর মানে আফটার ওয়াচিং দি ডে যখন দেখছি একটা অ্যাপ্রোপ্রিয়েট মানে যেটাকে বাংলায় গুপ্তচর বলে, স্পাই, হ্যাঁ স্টোরি অফ স্পাই, এই বিষয়টা অ্যাপ্রোপ্রিয়েট গল্প। মাদ্রাস কাফিউ আমরা দেখেছিলাম জন এব্রাহাম, কিন্তু দেখার পর মানে সত্যি মাথা ঘুরে গেছিল যে এরকম ধরনের ছবি জন এব্রাহামের কাছ থেকে আমরা পেতে পারি। আচ্ছা দেশাত্মবোধক ছবি বলতে কোন ধরনের ছবিগুলোকে তুমি বোঝো, যেখানে সৈন্যদের কথা বলা হচ্ছে, আবার আমরা রং দে বসন্তীতে দেখেছি যে করাপশনকে নিয়ে তুলে ধরা হচ্ছে, আবার যদি তুমি এখন দেশকে যেরকম তেন প্রকারে ভালোবাসার ছবিকে আমার মানে এই যে আমি ধরো শুরুতেই বললাম যে 15ই আগস্টের আগের দিন রাত্রিবেলা এবং 15ই আগস্ট সারা দিন ধরে দেখবো যে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান বিভিন্ন পাড়ায় প্লে করা হয়েছে, পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা ছোট ছোট করে টাঙানো হয়েছে, সমস্ত কিছু ঠিক, কিন্তু তার পরের দিনই হয়তো দেখা যাবে জাতীয় পতাকাগুলো মানে যে পতাকাগুলো ওখানে আছে সেগুলো মাটিতে পুরো লুটোপুটি খাচ্ছে, সেগুলো প্রপার একটা জায়গায় পর্যন্ত ফেলা হয় না। এটাও তো দেশাত্মবোধকতার একটা জায়গা। তুই ওটা অন্য এজেন্ডায় হয়ে যাচ্ছিস। এটা আমি বলছি দেশের অনেক কিছুই আছে যেগুলোকে তুলে ধরা যায়, সেগুলো হয়তো শুধুমাত্র করাপশন সৈন্য এটাকে নিয়ে কথা বলে না, কিন্তু এমন একটা জায়গা থেকে হিট করে যেগুলো আমরা নিত্য নৈমিত্তিক জীবনে করে থাকি। ঠিক আছে, মানে আমরা যদি দেশকে এতটাই ভালোবাসি, আমরা রাস্তায় যেতে যেতে ওই মানে চিপসের প্যাকেটটা দুম করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব না, সেটাও সামহাউ আমার দেশের প্রতি আমার দায়িত্ব বর্তায়। তো এইরকম ধরনের কোনো ছবি কি বানানো যেতে? হ্যাঁ অবশ্যই, কেন বানানো যেতে পারে না, অবশ্যই বানানো যেতে পারে, কেন হবে না, আচ্ছা নীলাঞ্জন জোয়ারদার লিখেছে বর্ডার এখনো আমার ফেভারিট। বর্ডার আমারও এখনো ফেভারিট নীলাঞ্জন, সিরিয়াসলি মানে এটা আমার খুব পার্সোনাল ফেভারিট, এবং আমার তার মধ্যে সব থেকে পছন্দের চরিত্র যদি কাউকে বলা হয় সেটা এখনো পর্যন্ত সুনীল শেট্টি এবং অক্ষয় খান্না, অবভিয়াসলি সানি দেওল, সব কটা চরিত্র মানে আমার যখন জল জ্যান্ত একটা সিনেমা বর্ডার, মানে আমি মনে আছে ক্লাস 2 যখন বর্ডার রিলিজ করেছিল, সো বর্ডার যখন আমি দেখেছিলাম আমি স্বপ্নের মধ্যে যুদ্ধ করতাম হ্যাঁ, তো এই বিষয়টা ছিল। আচ্ছা অমিতাভ চক্রবর্তী লিখেছেন স্পেশাল ওপিএস নিয়ে কি বলেন? স্পেশাল ওপিএস অবভিয়াসলি এটা ওয়েব সিরিজ, আমরা সিনেমা নিয়ে কথা বলছি, বাট স্পেশাল ওপিএস অবভিয়াসলি একটা দেশাত্মবোধক ছবি, একটা সেটাও একটা স্পাইদের নিয়ে ছবি, কি করে এটা সেখানেও একজন ইন্টারন্যাশনাল টেররিস্টকে কি করে স্কিলফুলি তারা ধরছে। অবভিয়াসলি আমার প্রচন্ড ফেভারিট, মানে সরি আমার নীরজ পান্ডের যে কোনো প্রোডাকশনই আমার খুব ভালো লাগে, বেসিক্যালি ওনার ডিরেক্টোরিয়াল ছবি হোক বা ডিরেক্টেড ছবি হোক, বা ওনার যে প্রোডাকশনগুলো করেন, যে ছবিগুলো তৈরি করেন, আমার পার্সোনাল ফেভারিট প্রচন্ড, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফিল্ম আমার নীরজ পান্ডের। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ছবি দেশাত্মবোধক ছবি করেছে, যদিও বা সেটা হচ্ছে ওয়েডনেসডে, অসাধারণ ছবি, যদিও বা ছবিটা বলা হয় যে একটা হলিউড ছবি কমন ম্যানের থেকে এটা অ্যাডপ্টেড, সো বাট স্টিল ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট ফিল্ম অ্যাজ ওয়েল। আচ্ছা হিন্দি বলিউডের কোনো ফিল্ম যদি তুমি চাও যে টলিউডে সেটা রিমেক করা হোক এবং কোনো ডিরেক্টর সেটা রিমেকটা করুক নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে, তাহলে তুমি কার নাম বলবে? আমার কেন জানি না তোমার মুখ দেখেই মনে হচ্ছে সৃজিত মুখার্জির নামটা বলতে পারো। না মানে বাংলায় যদি বলিস
মানে এটা কি কি প্রশ্ন একবার কর। আমি বললাম যে বলিউডের কোন এরকম ছবিকে তুমি চাও বাংলায় রিমেক করা হোক এবং কোন ডিরেক্টর সেটা সুপরিচালনা করতে পারবে নিজের মতন করে? বাংলায় যদি হয় মানে বলিউড থেকে কোনো ছবি নিয়ে আর কি অ্যাডপশন, সেটা হলে আমি বলবো আমি দি ডে কে আরেকবার দেখতে চাইবো। দি ডে এবং র, আচ্ছা, ইটস ভেরি ডিফিকাল্ট ফিল্ম টু শুট। মিনওয়াইল খুব সিরিয়াস একখানা প্রশ্ন করেছে সুদীপ্ত রয়, যেটা নিয়ে এখন আমরা বিভিন্ন জায়গায় আলোচনার মধ্যে আছি, পেট্রিয়টিক ন্যাশনালিস্ট এবং প্রো ন্যাশনালিস্ট তো আমরা চারপাশে খুব কম দেখছি না এমনটা নয়, মানে জয় শ্রীরাম বলা যারা যারা আছেন আমি তাদের কথাও বলছি, যারা জয় শ্রীরামটাকেই ভাবেন যে ভারতবর্ষ, তাদের কথাও বলছি। আচ্ছা, সুদীপ্ত রয় যেটা লিখেছে পেট্রিয়টিক সিনেমা কোনগুলি আর ন্যাশনালিস্ট সিনেমা কোনগুলি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে আমার কাছে যদি সুদীপ্ত মানে তোমার মানে তুমি অনেকদিন ধরেই দেখো, মানে অনেকদিন বাদে প্রশ্ন করলে বেসিক্যালি আমার খুব ভালো লাগলো। সো ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন টু আনসার। পেট্রিয়টিক ফিল্ম অবভিয়াসলি খুব সহজ ভাষায় যদি বলি আমার কাছে আমার উত্তর হবে যে একদম সহজ ভাষায় যে দেশের প্রতি প্রেম বা ভালোবাসা যে ছবিগুলোতে একদম ওপেনলি দেখানো হয়। আর ন্যাশনালিস্ট ফিল্ম ইটস এ ভেরি ডিফিকাল্ট টু আনসার। এই মুহূর্তে আমার মনে পড়ছে এরকম কোনো ছবি হয়েছে বলে আমার এতে, আমি হতে পারি আমি ভুল থাকতে পারি, বাট পেট্রিয়টিক ফিল্মটা আমার কাছে খুব আচ্ছা গভর্নমেন্টকে সাপোর্ট করে, মানে কনস্ট্যান্ট রেড গভর্নমেন্টকে সাপোর্ট করে যাচ্ছে। রেড একটা ছবি বেরিয়েছিল রাজকুমার গুপ্তা ডিরেকশনে ছিল, আই থিঙ্ক আমার কাছে ওটা একটা উদাহরণ হতে পারে এই ধরনের ছবির। রেড যদি দেখে থাকো, অজয় দেবগান আই থিঙ্ক প্রিভিয়াস ইয়ার 2018 থেকে 2019-এর মধ্যে রিলিজ করেছিল ছবিটা কবে এলো কবে গেল খুব একটা লোক দেখেনি, বাট রেড ইজ এ টপিক, যে টপিকটার উপর ছবিটা হয়েছিল আই থিঙ্ক। আর নায়ক বেসিক্যালি নায়ক যে ছবিটা হয়েছিল মানে না সেটা বলতে যাচ্ছিলাম, মানে পেট্রিয়টিক ফিল্ম অ্যাজ ওয়েল, ওটাও মানে একটা অদ্ভুত টাইপের ছবি করেছিল শঙ্কর স্যার, যেটা অনিল কাপুরের নায়ক। হ্যাঁ আমি বুঝেছি। আমার মনে হয়েছিল অমরেশ পুরী যেটা ছিলেন, আমার মনে হয়েছিল যে এটা মানে হলেও হতে পারে। আচ্ছা, তুমি নিউটন দেখেছো কি? মানে নিউটনে যেমন একটা ইস্যুকে তুলে ধরা হয়েছে যে গ্রামের দিকে বা রুরাল এরিয়াগুলোতে কেন আমার নিউটন হ্যাঁ যেভাবে ভোটটা হয় মানে সেই আদর চিত্রটা তুলে ধরেছে, আমার মনে হয় দ্যাট ইজ আ পেট্রিয়টিক মুভি। মানে যে সিনেমাটাতে দেখিয়ে গ্রাম মানে কোন একটা জায়গার বাস্তব অবস্থাটাকে তুলে ধরা হয়েছে বা অবস্থাকে তুলে ধরে এইবার জনগণের কাছ থেকে চেঞ্জের একখানে এক্সপেকটেশন তৈরি করা হয়েছে, তো সেরকম একটা জায়গা আমার মনে হয়। এবার আসি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। আচ্ছা, আমাদের আর সঙ্গে কেউ না এখন অব্দি জয়েন করেনি। অমিতাভ চক্রবর্তী লিখেছে পেট্রিয়টিক সিনেমা ন্যাশনালিস্ট সিনেমার ডিফারেন্স কি বলে আপনার মনে হয়? এটা আমি যেটা আরেকবার রিপিট করব যে ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, মানে এই দুটো টার্ম মানে ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট এই দুটো টার্মিনোলজি আলাদা, দুটোর গঠনগত পার্থক্য আছে, বাট কোনো একটা জায়গায় গিয়ে হয়তো আমরা যেভাবে সিনেমা দেখে থাকি কোনো একটা জায়গায় গিয়ে হয়তো আমাদের বিষয়টাকে মিলিয়ে দেওয়া হয়। তো এই বিষয়টা মানে আগের প্রশ্নের উত্তর যে আমি সেমই দেবো অমিতাভ বাবুকে, যে মানে এই বিষয়টা যদি মানে এটা যদি আপনি এইভাবে ধরতে চান যে আমি ড্রামা দেখছি না থ্রিলার দেখছি না কমেডি দেখছি, মানে একদম আমার এখানে একটা জিনিস মনে হয় যে আমি রাষ্ট্রকে ভালোবাসতে পারি কিন্তু সরকারকে কিন্তু আমি সরকারের সমস্ত কিছুর সঙ্গে আমি সহমত পোষণ নাও করতে পারি, তো রাষ্ট্রদ্রোহী আর তার সঙ্গে আমি সরকারকে কোথাও বিরোধিতা করছি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মানে এখন এই ব্যাপারটা অনেক জায়গায় মিলে যাচ্ছে, মানে গুলিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলো বা বিভিন্ন জায়গায়, আপনারাও বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। তো সেটা গুলিয়ে দেওয়া হলেও রাষ্ট্রকে বিরোধিতা করা আর সরকারকে বিরোধিতা করা কোনো একটা জায়গায় বা দেশের বেশ বড় একটা ক্ষমতা যার হাতে আছে তার বিরোধিতা করা দুটো কিন্তু আলাদা। আমার মনে হয় সেই জায়গাটাকে তুলে ধরে ক্ষমতার জায়গাটা শুধুমাত্র যে রাজনৈতিক থাকবে তাও নয়, মানে আমার এই মানে ইন দ্য মিন টাইম আমার একটা মানে সিনেমার কথা মনে হলো, সেটা হচ্ছে যে যদিও ছবিটা কোন মানে ছবিটা মানে কমেডির মোড়কে তৈরি করা ছিল উমেশ শুক্লার সিনেমা ও মাই গড, ইটস ভেরি ট্রিকি ইস্যু যেটা নিয়ে কাজ করা হয়েছিল, তার ভিতরে কিন্তু অনেকগুলো ইস্যুকে দেখানো হয়েছিল। এবার এইভাবে আলাদা করাটা খুব ডিফিকাল্ট, হ্যাঁ, যে ওইটা এক্স্যাক্টলি কোন জনারের মধ্যে পড়বে, হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার, মানে আমরা খুব মিলিয়ে ছবি দেখতে ভালোবাসি, তো এই বিষয়টা ইটস এ ভেরি ডিফিকাল্ট টু সে যে
ন্যাশনালিস্ট ফিল্ম কোনটা এবং পেট্রিয়টিক ফিল্ম কোনটা, কিন্তু আমাদের কাছে যেটা খুব সিগনিফিকেন্টলি যেটা আমাদের মনে আসে সেইগুলোর আমাদের কাছে মানে পরিচালকরা যেভাবে আমাদের দেখায়, মানে যেহেতু আমরা যে বলিউডের ছবি নিয়ে কথা বলছি, মানে তো সেইভাবে দেখতে গেলে রং দে বাসন্তী কি ইটসেলফ শুধুমাত্র পেট্রিয়টিক ফিল্ম নয়, না হ্যাঁ একদমই নয়। তার ভিতরে কিন্তু একটা ইস্যু ছিল। ইনফ্যাক্ট ইফ ইউ টক অ্যাবাউট মেহুনা, রাইট, মেহুনাতে তুমি মানে দেশাত্মবোধক ইস্যুটাকে রেখে মানে সামনে দাঁড় করিয়ে তার পাশেও একখানা অল্প টয়লেটিক প্রেম কথা, হ্যাঁ এই ধরনের ছবিগুলো কিন্তু হয়েছে, হ্যাঁ তো এইগুলো কিন্তু একটা ইস্যু, সোশ্যাল ইস্যু, যেগুলো কন্টিনিউয়াসলি কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন প্যানোরামায় বিভিন্ন জায়গায় হিট করেছে, সরকারকে হিট করেছে, দেশকে হিট করেছে, এইগুলো কিন্তু অনেকভাবে কোয়েশ্চেন রাইজ করেছে। তো দিস ইজ দ্য থিং। আচ্ছা, যদি এই মুহূর্তে তোমাকে বলা হয় যে 5খানা এমন ইস্যু মানে যেগুলো আমরা নিত্য নৈমিত্তিক জীবনে দেখি, যে ইস্যুগুলোকে অ্যাড্রেস করে আমার মানে তাহলে অনেকগুলো কথা বলতে পারি। বলতে পারো। আমার তো বেসিক্যালি মানে খুব ওপেন ফোরামে বলতে গেলে এই মানে ধর্ম নিয়ে যে রাজনীতিটা, যেটা নিয়ে অলরেডি আগে সিনেমা হয়ে গেছে, মানে বম্বের মতো ছবি আমরা দেখেছি, হ্যাঁ তো আমার মনে হয় সেই ধরনের ছবি আবার হলেও হতে পারে, মানে হোপফুলি হয়তো আমরা কোনো না কোনোভাবে হয়তো আমরা সেদিকে পা রাখবো। ইনফ্যাক্ট যদি তুমি রিসেন্ট পাস্টের কথা বলবে, একটি বাংলা ছবির কথা না বললেই নয়, সেটা হলো ঘরে বাইরে আজকেতে এমনভাবে জিনিসটা দেখানো হয়েছে, মানে পাশাপাশি ধর্ম নিয়ে যে উত্তালপনাটা দেখানো হয়, মানে ধর্ম নিয়ে উত্তাল হয়ে যাওয়া বলো বা এই সমস্ত কিছুকে পাশে দাঁড় করিয়ে একখানা ঘটনাকে তুলে ধরা, এবং মানে একদম অন্য রকম ভাবে, তো সেটা একখানা বড় জায়গা আমার মনে হয়। সেখানেও কিন্তু মানে দেশেরই একখানা ইস্যুকে অ্যাড্রেস করা হয়েছে বেশ বড় রকম ভাবে, বেশ কয়েকটা ইস্যু যেটার সঙ্গে আরেকটা ছবি মাথায় এলো, আর্টিকেল 15। হ্যাঁ, আর্টিকেল 15, তারপরে মুল্ক, এই ছবিগুলোকেও ধরা যেতে পারে এর ভেতরে। আচ্ছা, এই পেট্রিয়টিক সিনেমাগুলো তৈরি করার ক্ষেত্রে যেমন তুমি একটা বলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সেটা একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। এর বাইরে আমার জানতে ইচ্ছা করছে যে স্ক্রিপ্টটা কতখানি ইম্পর্টেন্ট, মানে কারণ স্ক্রিপ্টের একখানা কারণ হচ্ছে যে স্ক্রিপ্টটাই মানুষকে হাসাতে পারে, স্ক্রিপ্টটাই মানুষকে কাঁদাতে পারে, স্ক্রিপ্টটাই খোঁচাতে পারে। তার কারণ একটা বিষয় কি, এই ধরনের ছবির জন্য আর মানে স্ক্রিপ্টটা কিন্তু শেষ কথাই হয়। তার কারণ হচ্ছে যে একটা হিউজ বাজেট নিয়ে প্রডিউসার এবং ডিরেক্টর মাঠে নামেন, তো এই বিষয়টা কিন্তু অবভিয়াসলি দেখায়। আচ্ছা, অমিতাভ চক্রবর্তী লিখেছে ঘরে বাইরে বোধহয় পেট্রিয়টিক বা ন্যাশনালিস্ট কোনো গোত্রেই পড়ে না মিস রিতমা, আমার ধারণা। না বেসিক্যালি ঘরে বাইরে আজকের কথা বলেছে, মানে যেটা অপর্ণা সেন ডিরেক্ট করেছিল। হ্যাঁ, সেখানে একটা ইস্যু হয়েছিল, ধর্ম এবং ধর্মকে কেন্দ্র করে যা মানে হচ্ছে এখন, সেটাকে অ্যাড্রেস করা হয়েছিল। আমি সেই ইস্যুটাকে তুলে ধরতে চেয়েছি। যদি আপনি মনে হয় অমিতাভ বাবু, আপনি মনে হয় পুরনো ঘরে বাইরের কথা বলছেন, ওই ঘরে বাইরের কথা বলেনি। ওকে, তো হ্যাঁ, এটা তো গেলে একখানা বড় ইস্যু, ধর্ম, রিলিজিয়ন। এর বাইরে নিত্য নৈমিত্তিক জীবনে ঘটা কোন ঘটনাগুলো, মানে আমি আমরা একটা তোমাকে ছোট এক্সাম্পল দিলাম, এই চিপসের প্যাকেটটা খুলে ফেলে দিলাম, বা সাধারণ জিনিস বলছি যে ব্রেড সিগন্যাল আছে, তার পাশে কেউ নেই, দেখে বেরিয়ে চলে গেল। এটা নিয়েও ছবি হয়েছে, এই যেটা নিয়ে তুই বললি, একটা ছবি বেরিয়েছিল অনিল কাপুরের ছেলে, ছবিটা ডিরেক্ট করেছিলেন যতদূর আমার মনে আসছে, যদি আমি ভুল না হই, আই গেস বিক্রমাদিত্য মোটওয়ানে। ছবিটার নাম ছিল ভাবেশ যোশী সুপার হিরো। ছবিটার মধ্যে নিশিকান্ত কামাত, আমার খুব একজন প্রিয় ডিরেক্টর, উনি ভিলেনের রোলে ছিলেন। ছবিটা পারলে দর্শকদের বলবো যে পারলে দেখবেন ছবিটা, মানে ছবিটা খুব কম দিনের স্প্যানে এসেছিল, রিলিজ হলো, কবে চলে গেল, এই ধরনের ছবি তো খুব সবার সামনে আসে না। তো আমি কোনোভাবে ছবিটা দেখে ফেলেছিলাম, অসাধারণ ছবি, এবং সেটার মধ্যে একটা ইস্যু ছিল, এরকম ধরনের একটা মানে জলের একটা কেলেঙ্কারি গোটা শহরের মধ্যে, তার ভেতরে পলিটিক্যাল পার্টি কী করে ইনভলভমেন্ট অ্যান্ড অল, এই বিষয়টা নিয়ে ছবিটা হয়েছে। তো সুতরাং এই বিষয়গুলো নিয়ে যে ছবি হয় না সেরকম নয়, হয়, কিন্তু কোনো একটা জায়গায় অনেক ছবি এরকম আছে যে ছবিগুলোকে সোশ্যাল ইস্যু নিয়ে তৈরি হওয়া ছবিগুলোকে চেপে দেওয়া হয়, হ্যাঁ আসেই না। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আসছেই, তারপরে না ওটিটি প্ল্যাটফর্ম এসে যে আমার মনে হয় যে অবশ্যই অনেকটা সাবলীলভাবে পরিচালকেরা অনেক কিছু দেখাতে পারছেন, বাট সব কিছুর একটা লিমিটেশনস আছে, মানে সব কিছু একটা জায়গা অবধি আমরা তো দেখাতে পারি। তো আমার মনে হয় যে একটা দেশের সোশিও ইকোনমিক কন্ডিশন, একটা দেশের পলিটিক্স,
ইনার পলিটিক্স এই বিষয়গুলো কাজ করে। তো এই বিষয়ের মধ্যে কোনো জায়গায় গিয়ে হয়তো ছবিগুলোর ওপর কোপ পড়লেও পড়তে পারে না, পরেই। ইনফ্যাক্ট ইস্যু ভিত্তিক সিনেমা যদি বলা হয় বা ইস্যু ভিত্তিক ওয়েব ফিল্ম যদি বলা হয় বা ওয়েব সিরিজ যদি বলা হয়, তাহলে ইস্যু মানে দেশের কোনো একটা বড় ইস্যু, সেটার কথা যদি আমরা বলি, আমরা কিন্তু কয়েকদিন আগে পাতাল লোকে দেখেছি যে মিডিয়ার দ্বিচারিতাটা আমরা দেখেছি, মনোপলি দ্বিচারিতাটা দেখেছি, হিপোক্রেসি, এই বিষয়টা নিয়ে কাজ হয়েছে। তো এবার আপনারা আমাদের জানাতে পারেন যে আর কোন কোন ইস্যুগুলো যেগুলো আপনি রেগুলার দেখছেন এবং দেখতে চান সিনেমার রূপে, হ্যাঁ দেখতে চান সিনেমার মধ্যে, এবং সেগুলো আপনারা চান যে সিনেমার ভাষায় মানুষের কাছে পৌঁছোক, কারণ এটা নর্মালি আর পৌঁছচ্ছে না। সেটা যত সাধারণ ইস্যুই হোক না কেন, যে আপনার বাড়ির পাশে রাস্তাটা দীর্ঘদিন ঘোরা, আপনি ট্যাক্স পে করছেন কিন্তু সেটার কোনো সদুত্তর আপনি পাচ্ছেন না, অথবা হয়তো দেখা যাচ্ছে উম্পুনের পরে যখন এই লকডাউন হয়েছে, বিভিন্ন জায়গায় চাল দেওয়া হয়েছে, ত্রাণের চাল দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ঘটনা পাওয়া গেছে যে দেওয়া উচিত হয়তো 2 কেজি চাল, সেই জায়গায় একটা পরিবার পাচ্ছে 5 কেজি চাল, আবার হয়তো 2খানা পরিবার সে জায়গা থেকে বঞ্চিত। তো এরকম কোন ইস্যুগুলো আপনি চান বারবার, হ্যাঁ করাপশন নিয়ে সিনেমা হয়েছে, কিন্তু আরো নতুন কোন কোন ইস্যুগুলো আপনার জীবনের সামনে রেগুলার আপনি দেখতে পাচ্ছেন যেগুলো নিয়ে সিনেমা হওয়া উচিত, সিনেমার ডিরেক্টররাই কথা বলতে পারে। আর মিনুয়াইল না, আমাদের আর কেউ জয়েন করেনি। তো শঙ্কদা, যদি তুমি আমাকে বলো যে লাস্ট তুমি কোন সিনেমাগুলো রেকমেন্ড করে দিতে চাইবে। আমি একটা জিনিস বলবো, তো অগস্ট মাস মানেই বা দেখবে তুমি দেশাত্মবোধক যে কোনো দিন মানেই ওই একবার এআর রহমান রিভিজিট না, মানে বাবা রহমান তো মানে দেশের সঙ্গে, হ্যাঁ ওনার বিখ্যাত কম্পোজিশন বন্দে মাতরম চলবে, হ্যাঁ তারপরে আস্তে আস্তে মা তুজে সালাম চলবে, এবং আস্তে আস্তে রাতের দিক হয়ে গেলে ওটা বর্ডারে ট্রান্সফার হয়ে যাবে, সন্দেশে আতে হ্যাঁ। তো মানে হ্যাঁ মাঝে মাঝে এক্স্যাক্টলি আমার মাঝে মধ্যে মনে হয় যে মানে যে কোনো এরকম দেশাত্মবোধক যে কোনো দিনে, সেটা 15th আগস্ট হোক বা প্রজাতন্ত্র দিবস হোক, আমি দেখেছি যে এত বেশি এআর রহমানের গান প্লে করা হয় সেদিন, মাঝে মধ্যে মনে হয় এআর রহমানের জন্মদিন নাকি বা এনি চান্স। ওকে, তো তুমি আমাকে লাস্ট একখানা জিনিস বলো যে কোন কোন সিনেমাগুলো তুমি, যেগুলো নাম এখানে বললে না, তার বাইরে কোন কোন মুভিগুলো তুমি রেকমেন্ড করতে চাও? বলিউডের তো সবার দেখাই ছবি, মানে কোনোটাই আমি অবভিয়াসলি খুব কম লোক দেখে থাকবেন হয়তো, আমি বলবো অবভিয়াসলি দেখার জন্য এবং আমাদের পুরনো একটি ছবি ছিল ঋত্বিকের 3rd ফিল্ম প্রবাবলি মিশন কাশ্মীর, খুব ফিজা, খুব ভালো ইস্যু নিয়ে তৈরি করা ছবি। রং দে বাসন্তী তো অবভিয়াসলি মানে সকলের পছন্দের একটি ছবি। তো এইগুলো, দিওয়ার বলে একটা ছবি বেরিয়েছিল, গৌরাঙ্গ দোষীর প্রোডাকশন ছিল দিওয়ারে ছিল অমিতাভ বচ্চন, আমার খুব প্রিয় অভিনেতা হচ্ছে একজন অক্ষয় খান্না, ওদিকে ছিলেন হচ্ছে সঞ্জয় দত্ত, এবং আরও নামি দামি রঘুবীর যাদব অনেকে ছিল, তো আরিফ জাকারিয়া, এদের মতো বিখ্যাত নামকরা অভিনেতারা ছিল। দিওয়ার দেখতে পারেন, দিওয়ার খুব ভালো ছবি, মানে নতুন দিওয়ার, পুরনো দিওয়ার না। তো অবভিয়াসলি এই ছবিগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, এবার আমি কতগুলো সিনেমার নাম বলে দিই যেগুলো আমি দেখেছি। সেটা হলো চাক দি ইন্ডিয়া, দেখা যেতে পারে। ওকে, মিশন কাশ্মীরের কথা তো তুমি বললেই, এর বাইরে দিওয়ারের নামটাও তুমি বলেছো, কি তুমি মানে এত মিল কবে থেকে বলো তো। ক্রান্তি দেখা যেতে পারে। ওকে, এয়ার লিফট তো অফকোর্স এয়ার লিফট দেখা যেতে পারে। মঙ্গল পান্ডে দেখা যেতে পারে, ডেফিনেটলি দেখা যেতে পারে। ওকে, প্রহর দেখা যেতে পারে, তিরঙ্গা দেখা যেতে পারে। এগুলো আমি বলে দিলাম, এবার আপনারা আপনাদের মতন বেছে নিন। আর এরকম বেছে নেওয়া এবং না বেছে নেওয়ার খেলা রেগুলার চলবে, কিন্তু এই মাসটা যেহেতু দেশের জন্য, মানে সারা বছরই দেশের জন্য ভালোবাসার, কিন্তু আমি জানি এই মাসটায় সেই জায়গাটায় ইমোশনটা আরো একবার একটু বেশি করে ঝালিয়ে নেওয়ার সময়। কারণ আর কটা দিন পর থেকেই ওই বললাম যে বিভিন্ন গাড়ির সামনে জাতীয় পতাকা থাকবে, প্রত্যেকটা পাড়া সেজে উঠবে নতুন করে, নতুন রঙে। ওই যেরকম জাতীয় পতাকার যে স্টিকগুলো থাকে সেগুলো নতুন করে রং করা হবে। তো এই সমস্ত কিছুগুলো হবে, তাই দেশের জন্য থেকে, দেশকে ভালোবেসে দেশের জন্য যেটুকুনি করতে পারেন সেটুকুনি করার মধ্যে থেকে সময় করে একটু জানান না যে কোন ইস্যুগুলো, মানে কোন সাধারণ ইস্যুগুলো আপনি দেখতে চান সিনেমায়। আর এই প্রশ্নটা রেখে আজকের মতন আমরা কি বলবো, রাগ করতেই পারি। হ্যাঁ চলো আমরা র্যাপ আপ করে দিই আমাদের। টাটা।